রাইট। সো জিআই আমাদের কমপ্লিট, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কমপ্লিট। নেক্সট আমরা স্টিরিওর লাস্ট পার্টটা করব, যেটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম, রাইট। অপটিক্যাল আইসোমেরিজম এর মধ্যে আমরা অলরেডি অর্গানিকে অপটিক্যাল আইসোমেরিজম করেছি। যে অপটিক্যাল আইসোমেরিজম হবার জন্য কি ক্রাইটেরিয়া আছে, যে কাইরালটি হতে হবে, বাট এখানে কাইরালটির আমরা অপশনটা দেখি না, ওটা অর্গানিক কেমিস্ট্রিতে হয়। তাহলে এখানে ক্রাইটেরিয়া কি হবে অপটিক্যাল আইসোমার হবার? তো অপটিক্যাল আইসোমেরিজম শো করার ক্রাইটেরিয়া আমরা আগে লিখবো। তো এখানে লিখবে যে the molecule should not have the molecule should not have any element of symmetry. First হচ্ছে the molecule should not have any element of symmetry. Molecule should not have any element of symmetry. Next হচ্ছে the mirror image should be the criteria for optical mirror image should not be হবে, mirror image should not be superimposable. Mirror image should not be superimposable. তাহলে সেটাকে আমরা কি বলবো, যে অপটিক্যাল আইসোমেরিজম কি হবে, এক্সিস্ট করবে। তাহলে এই মলিকিউলকে আমরা বলবো তোমার কি, যে এটা অপটিক্যাল আইসোমেরিজম ফেনোমেনা শো করবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যেখানে অপটিক্যাল আইসোমেরিজম এক্সিস্ট কিভাবে করবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, রাইট। তো ধরে নাও এটা মেটাল, আর ধরে নাও এখানে একটা লাইগেন্ড আছে এ এরকম, আর এখানে আরেকটা লাইগেন্ড আছে এরকম এ, রাইট। আর এখানে মোনোডেন্টেড দুটো লাইগেন্ড আছে বি। এখন আমি টাইপে যাচ্ছি না, আমি জাস্ট বলছি এটা একটা লাইগেন্ড এক্সিস্ট করছে। ঠিক আছে, তো এটা হবে সিমেট্রিক্যাল বাইডেন্টেড লাইগেন্ড, আর এটা হবে মোনোডেন্টেড লাইগেন্ড। ঠিক আছে, এবার এই লাইগেন্ডটাকে যদি আমরা দেখি, ঠিক আছে, ধরে নাও এটা এরকম লাইগেন্ড এক্সিস্ট করছে। তো এই লাইগেন্ডটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি আমরা পাচ্ছি না, রাইট। তো এখানে আমি যদি এর মিরর ইমেজ ড্র করি, রাইট, তো মোস্টলি সুপার ইম্পসিবিলিটি দেখেই চেক করব। যদি আমি এর মিরর ইমেজ ড্র করি, তাহলে মিরর ইমেজ কি হবে, জাস্ট এরকম 180 ডিগ্রি শিফট হয়ে যাবে, এরকম হবে এ। আর আমি লাস্ট ক্লাসে জিআই এর ক্লাসে এক্সপ্লেন করেছিলাম যে এখানে তোমার দেখে মনে হবে সিমেট্রি আছে, বাট এগুলো সব ডিফারেন্ট প্লেনে এক্সিস্ট করে, রাইট। তো এখানে দেখো এটাকে যদি আমি তুলবো, এইভাবে স্ট্রাকচারটাকে তুলে যদি এর উপর প্লেস করি, তাহলে এটা একে অন্যের উপর ইম্পোজ হচ্ছে না। ইম্পোজ হয়ে যাওয়া মানে কি, আমি এক্সপ্লেন করেছিলাম ইংলিশ লেটার এ, এটার যদি আমি মিরর ইমেজ আঁকবো তাহলে এটা এই থাকবে। মানে এই লেফট হ্যান্ড সাইডের এ কে যদি আমি তুলে রাইট হ্যান্ড সাইডের এর উপর রাখি, তাহলে পারফেক্টলি কি হবে, এর উপর ইম্পোজ করে যাবে, রাইট। কিন্তু এটা ই এর জন্য ট্রু না। যদি আমি লেটার ই এর মিরর ইমেজ দেখি, তাহলে লেটার ই এর মিরর ইমেজ কি হবে, এরকম হবে। আর যদি আমি এইটাকে পিক আপ করে এইদিকে রাখি, তাহলে কি হবে, পারফেক্টলি ইম্পোজ হবে না। কি রকম ইমেজ দেখতে পাবে, যদি আমি ই কে পিক আপ করে এরকম রাখি, এরকম দেখতে পাবো ইমেজ। তো আমরা কি বলবো, যে ই সুপার ইম্পোজ হচ্ছে না, এর মানে ই কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, রাইট। আর এ কি হচ্ছে, সুপার ইম্পোজ হয়ে যাচ্ছে, তাহলে এ কে আমরা কি বলবো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ হবার কথা মানে কি, যেটা লাইট কে বেন্ড করবে। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে লাইটের সাথে আনরেসপন্সিভ থাকবে, রাইট। আর যদি এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে দুটোই স্ট্রাকচার কি হবে, অপটিক্যাল আইসোমার্স হবে। আর অপটিক্যাল আইসোমার্স, ধরে না এটা স্ট্রাকচার 1 স্ট্রাকচার 2, তাহলে 1 and 2 কে আমরা কি বলেছিলাম, এনানসিওমার্স। যারা অপটিক্যাল আইসোমার হয় তাদের আমরা কি বলি, এনানসিওমার্স বলি। তো এটা একটা এক্সাম্পল, যে এই ক্রাইটেরিয়া থেকে আমরা ডিসাইড করব যে এরা অপটিক্যাল আইসোমার অর নট। তো যেখানেও এসিমেট্রি থাকবে,
স্ট্রাকচারের মধ্যে তারা কি হবে, অপটিক্যাল আইসোমেরিজম শো করবে, রাইট? সো এবার আমরা এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 আর কোঅর্ডিনেশন নাম্বার 6 এর কথা পড়েছিলাম। সো নেক্সট আমরা দেখব কোঅর্ডিনেশন নাম্বার 4 আর কোঅর্ডিনেশন নাম্বার 6। তো অপটিক্যাল আইসোমেরিজম কেস 1, কোঅর্ডিনেশন নাম্বার 4, যাদের মধ্যে কোঅর্ডিনেশন নাম্বার 4 এক্সিস্ট করছে তারা। এবার কোঅর্ডিনেশন নাম্বার 4 এর দুটো হাইব্রিডাইজেশন হয়, একটা হয় টেট্রাহেড্রাল আর একটা হয় স্কোয়ার প্লেনার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর মধ্যে দুটো হাইব্রিডাইজেশন পসিবল, একটা হবে sp3 আর একটা হবে d2 dsp2 dsp2। sp3 এর জন্য যে শেপ হবে সেটা হবে sp3 এর জন্য যে শেপ হবে সেটা হবে টেট্রাহেড্রাল, আর dsp2 এর জন্য যে শেপ হবে সেটা হবে স্কোয়ার প্লেনার, রাইট? এখানে আমরা দেখব যে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে কোনো অপটিক্যাল আইসোমেরিজম হবে না, রাইট? এখানে ফার্স্ট dsp2 কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় এর মানে কি, নো অপটিক্যাল আইসোমেরিজম, এরা কোনো অপটিক্যাল আইসোমেরিজম শো করে না। কিন্তু কোয়েশ্চেন হলো রিজন কি আছে dsp2 অপটিক্যাল আইসোমেরিজম শো করার, ঠিক আছে? রিজন আমরা দেখবো, এক সেকেন্ড, একটা এমার্জেন্সি কল আছে, এক সেকেন্ড। কমপ্লেক্সেস এর মধ্যে কোঅর্ডিনেশন নাম্বার 4 দুটো হাইব্রিডাইজেশন হবে, টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্লেনার। তো স্কোয়ার প্লেনার যদি হয় তাহলে এটা সবসময় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, মানে নো অপটিক্যাল আইসোমেরিজম। এর রিজনটা কি হবে, আমরা এর রিজনটা দেখবো। তো রিজন হবে all 4 ligands and central metal atom lie in the same plane. Lie in the same plane, therefore they possess a line of symmetry. Therefore they possess a line of symmetry. A plane or line হবে, a plane or line of symmetry, and are not chiral in nature. তো এখানে দেখো আমি এক্সপ্লেন করছি, যদি কেউ স্কোয়ার প্লেনার হয়, ধরে নাও এম এ এ পি বি, স্কোয়ার প্লেনার মানে একটা ফ্ল্যাট স্কোয়ার। এবার ফ্ল্যাট স্কোয়ারে দেখো ইজিলি তুমি সিমেট্রি পাচ্ছ। তো যদি সিমেট্রি থাকে কোনো জিনিসে, সেটা কি হবে, কোনোদিনও তোমাকে অপটিক্যাল আইসোমেরিজম দেবে না, বিকজ অপটিক্যাল আইসোমেরিজমের ক্রাইটেরিয়া হচ্ছে যে প্লেন অফ সিমেট্রি শুড বি অ্যাবসেন্ট, রাইট? নেক্সট হচ্ছে যদি তোমার কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় আর টেট্রাহেড্রাল হয়, রাইট? তো এখানে এটা টেট্রাহেড্রাল অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কথা, বিকজ এটা তোমার প্লেনার স্ট্রাকচার আছে, বাট এটা কি হয় তোমার, এটাও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এর মধ্যেই আমরা ধরবো। তো টেট্রাহেড্রালের তলায় আমরা লিখবো for tetrahedral complexes with central metal atom having 4 different ligand is expected to be optically active। কি বলতে চাইছে যে টেট্রাহেড্রাল তো মানে নন প্লেনার, যেরকম ধরে নাও এম,
আর আমি যদি চারটে ডিফারেন্ট লাইগেন্ড দিয়ে দিই, তাহলে লজিক কি বলে যে এটাকে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, রাইট? বিকজ এখানে কোনো প্লেন অফ সিমেট্রি আমি পাবো না, বিকজ চারটে লাইগেন্ডে কি আছে, আলাদা আছে, প্লাস এটা প্লেনের বাইরে আছে, তো এখানে কোনো প্লেনারিটিও নেই। তাহলে এটা এক্সপেকটেশন ছিল যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, বাট এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয় না, রাইট? সো বাট still it does not show optical isomerism. But it does not show optical isomerism. তো এক্সপেকটেশন ছিল অপটিক্যালি অ্যাক্টিভ হবার, বাট তাও এটা অপটিক্যাল আইসোমেরিজম শো করছে না। তার রিজন কি হবে? বাট ইট ডাজ নট শো অপটিক্যাল আইসোমেরিজম। তো আমরা এর রিজন লিখবো টেট্রাহেড্রাল এক্সপেক্টেড থেকে কেন তাও অপটিক্যাল আইসোমেরিজম শো করে না। রিজনটা হচ্ছে যে যখনই কোনো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি হয় তার আইসোমার্স কি হয়, ডি ফর্ম হয় আর এল ফর্ম হয়। একটা ডেক্সট্রো রোটেটরি হবে আর একটা লিভো রোটেটরি হবে, বাট এর ডেক্সট্রো আর লিভোকে আমরা সেপারেট করতে পারিনি, তাই এর তলায় যেখানে রিজন ছিল সেখানে লিখবে যে কেন টেট্রাহেড্রাল অপটিক্যালি আইসোমেরিজম শো করে না। ইটস ডি অ্যান্ড এল ফর্ম cannot be resolved, cannot be resolved. Its D and L form cannot be resolved. Such complexes have labile nature. লাবাইল কথাটার মানে হচ্ছে এক ধরনের ফ্র্যাজাইল। তো টেট্রাহেড্রাল কমপ্লেক্সেস নন প্লেনার হয়েও কি আছে, এটা তোমার কি আছে, দিস ইজ জিরো অপটিক্যাল আইসোমেরিজম, মানে কোনো অপটিক্যাল আইসোমেরিজম হবে না। আর স্কোয়ার প্লেনার স্ট্রাকচার তো ন্যাচারালি কি হবে, অপটিক্যাল আইসোমেরিজম শো করবে না। তো একটা ক্লিয়ার কনক্লুশন কি বেরোলো নোট দিয়ে, যে ইফ কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, মানে মেটাল যখন চারটে লাইগেন্ডের সঙ্গে জয়েন থাকবে, ইট উইল নট শো অপটিক্যাল আইসোমেরিজম। কোনোটার জন্যও না, কোনোটার জন্য না। টেট্রাহেড্রালের জন্য দুটো কেস বেরোচ্ছিল, টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্লেনার, কোনোটার জন্যই এটা শো করবে না। হ্যাঁ, ওটা সেপারেট হচ্ছে না, তো ইট উইল নট শো অপটিক্যাল আইসোমেরিজম। আর এই রিজনস গুলো ইম্পর্টেন্ট ডিপ রিজনিং এ আসে, কেন টেট্রাহেড্রাল অপটিক্যাল আইসোমেরিজম শো করছে না, কেন স্কোয়ার প্লেনার অপটিক্যাল আইসোমেরিজম শো করছে না, রাইট? coordination number 4, if it will not show optical isomerism. এর মানে দেখো, আমি একটা ফাইনাল কনক্লুশন লিখছি, যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় আর যদি এটা DSP2 হয়, মানে স্কোয়ার প্লেনার হয়, তাহলে আমরা কি পড়েছি, এটা জিআই দেখাতে পারে, মে শো, বাট ওআই কোনোদিন দেখাবে না। মে শো জিআই, জিআই মে বি, এর মধ্যে জিআই পসিবল, মে বি পসিবল, বাট ওআই নট পসিবল। কোনোদিনই ওআই হবে না, অপটিক্যাল আইসোমেরিজম হবে না, রাইট? নেক্সট আমরা দেখলাম কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়ে sp3, মানে কি আছে, যদি এটা টেট্রাহেড্রাল হয়, রাইট, যদি এটা টেট্রাহেড্রাল হয়, তাহলে টেট্রাহেড্রাল হলে কি হবে, এর মধ্যে জিআইও পসিবল হবে না। আমরা বলেছিলাম যে টেট্রাহেড্রালের সবার অ্যাঙ্গেল কি থাকছে, সেম থাকছে, কোনো দিকে রোটেট করো 109 ডিগ্রি
28 মিনিটসই থাকবে। আর ওআই ও নট পসিবল। তো টেট্রাহেড্রালে কোনোই স্টিরিও আইসোমেরিজমই হবে না, বিকজ স্টিরিও আইসোমেরিজম দুটোকে নিয়ে হয়, রাইট? এখানে যেহেতু দুটোই হচ্ছে না, তাহলে আমরা বলবো টেট্রাহেড্রালের মধ্যে ডাজ নট শো স্টিরিও আইসোমেরিজম। ওআইও না আর জিআইও না, ডাজ নট। রাইট, কিন্তু যদি DsP2 স্কোয়ার প্লেনার হয়, এর স্টিরিও আইসোমেরিজম হবে। কোন ধরনের স্টিরিও আইসোমেরিজম? জিআই পসিবল হতে পারে, ওআই পসিবল হচ্ছে না। বাট যেহেতু টেট্রাহেড্রাল জিআই ওআই দুটোই হবে না, এটা আমরা কি বলবো? ডাজ নট শো স্টিরিও আইসোমেরিজম অ্যাট অল, রাইট? তো এর মানে এবার আমাদের কেস নাম্বার 2 এ আমরা আসছি। কেস নাম্বার 2 হচ্ছে যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, রাইট? কেস 2, কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, তাহলে আমরা কি করব? কোঅর্ডিনেশন নাম্বার 6, আচ্ছা কোঅর্ডিনেশন নাম্বার 6 এ হাইব্রিডাইজেশন ম্যাটার করবে না। sp3d হোক বা d2sp3 হোক, শেপ কি হয়? অক্টাহেড্রাল, অলওয়েজ সেম থাকে। তো কোঅর্ডিনেশন নাম্বার 6 এ dsp2 হোক, সরি d2sp3 হোক বা sp3d2 হোক, এটা কি হবে তোমার? কোঅর্ডিনেশন শেপ কি হবে? অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে। এটার শেপ কি হবে? অক্টাহেড্রাল থাকবে। এবার অক্টাহেড্রালের মধ্যে ক্লিয়ার আছে কিছু কিছু যারা অপটিক্যাল আইসোমেরিজম শো করবে না, ঠিক আছে? তো এর মধ্যে আমরা ফার্স্ট পয়েন্ট লিখবো যে octahedral complexes কারা কারা? of type ma2b2c2, comma ma2b2cd, ma2bcde আর MABCDEF। এই পসিবিলিটি গুলো অপটিক্যাল আইসোমেরিজম দেখায় না। ডু নট শো অপটিক্যাল আইসোমেরিজম, এই ফর্মুলা গুলো অপটিক্যাল আইসোমেরিজম দেখায় না। যেখানে এ বি সি ডি কি ইন্ডিকেট করছে? ABCDEF এরা সব মোনোডেন্টেট লাইগেন্ড কে ইন্ডিকেট করছে। ABCDEF এগুলোর মানে কি? মোনোডেন্টেট। মোনোডেন্টেট মানে যারা একটা বন্ড ফর্ম করবে। এবার কোয়েশ্চেন হলো কেন কেন অপটিক্যাল আইসোমেরিজম শো করছে না মোনোডেন্টেট হয়েও? এখানে যদি আমরা এই এক্সাম্পলটা নিই MABCD, তো এখানে সব কটা লাইগেন্ড কি আছে? আলাদা। ABCD এটা স্কোয়ার, আর ই কে ধরে নাও প্লেনের বাইরে, আর এফ কে ধরে নাও প্লেনের তলায়। তো দেখো এখানে ছটা লাইগেন্ডই আলাদা আছে, MABCDEF, তাহলে এখানে তো অপটিক্যাল আইসোমেরিজম শো করা উচিত। কোনো প্লেন অফ সিমেট্রি নেই, কোনো দিক থেকে তুমি এটাকে রিজলভ করো, এটা তুমি কোনো লাইনও পাবে না আর কোনো সিমেট্রিক্যাল প্লেনও পাবে না, তাও এটা অপটিক্যাল আইসোমেরিজম শো করছে না। রিজন কি আছে? সেম রিজন, যে এরা ডি আর এল যে ফর্ম হয় তাদেরকে রিজলভ করা যায় না। কোঅর্ডিনেশন নাম্বার 6 এর এই চারটে কেস তোমাকে অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে, যে এদের অপটিক্যাল আইসোমেরিজম এক্সিস্ট করে না। মনে করে দেখো, এদের জিআই আমি তোমাদেরকে করিয়েছি, যে এদের ডিফারেন্ট ডিফারেন্ট জিআই পসিবল হবে, ঠিক আছে? কিন্তু এদের মোনোডেন্টেটের কেসে তোমার অপটিক্যাল আইসোমেরিজম এক্সিস্ট করবে না। তো এখানে আমরা রিজন লিখবো, none of these complexes can be resolved, would be resolved
their, যেটা আমরা আগে লিখেছি সেটাই লিখবো, their D and L forms could not be resolved, could not be রিজলভ। আচ্ছা, এই কুড নট বি রিজলভড এর কথাটার মানে কি? এর মানে হচ্ছে যে যখন এরা অপটিক্যাল আইসোমেরিজম হওয়া উচিত, তো কেন আমরা শো করছে না? বিকজ এর ডি আর এল কে আমরা আলাদা করতে পারিনি। কি রকম? ধরে নাও যদি এই কমপ্লেক্সটা আছে, তাহলে এর মধ্যে 50% ডি আছে আর 50% এল আছে, আর এটাকে আমরা আলাদা করতে পারিনি। তো এর জন্য কি হচ্ছে, যখন লাইট পড়ছে যতটা রাইটের দিকে রোটেশন, অতটাই লেফটের দিকে রোটেশন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর লাইটটা আনডিভিয়েটেড হয়ে বেরোচ্ছে। রাইট, রাইট সাইডে যদি 50 ডিগ্রি বেন্ড হয় আর লেফটে 50 ডিগ্রি, তো নেট ক্যান্সেল হয়ে কি হবে? আনডিভিয়েটেড হবে। যেহেতু লাইট বেন্ড হচ্ছে না, তাই আমরা কি বলবো? এরা অপটিক্যাল আইসোমেরিজম শো করছে না। যদি আমরা এদের 50-50 ভাগগুলোকে আলাদা করে নিতাম, ধরো আমার কাছে 100 গ্রামস এম এ বি সি ডি ই এফ আছে, তো 50 গ্রাম যেটা লাইটকে রাইট সাইডে বেন্ড করবে, সেটা যদি আমি পুরোপুরি আলাদা করতে পারতাম, তাহলে আমি বলতাম যে অপটিক্যাল আইসোমেরিজম হচ্ছে। বাট এদেরকে আমরা আলাদা করতে, সেপারেট করতে পারিনি। হ্যাঁ, যাও কমপ্লেক্স তুমি নেবে তার মধ্যে ইকুয়াল ক্রিস্টালস থাকে, ঠিক আছে? তো এই জন্য এটা রিজলভ করা পসিবল হয়নি, ঠিক আছে? এটার একটা আলাদা সায়েন্স আছে যেটাকে রেজলিউশন সায়েন্স বলা হয়, যেখানে আমরা কোনো অবজেক্টের ডি আর এল ফর্মকে আলাদা করি, ঠিক আছে? বাট এদের এখনো সে টেকনিক ডেভেলপ হয়নি, এই জন্য এদের কোনো অপটিক্যাল আইসোমেরিজম হবে না। তো কোঅর্ডিনেশন নাম্বার 6 এর এই কেসেস গুলোর কোনো অপটিক্যাল আইসোমেরিজম দেখা যাবে না। তাহলে কারা অ্যাকচুয়ালি অপটিক্যাল আইসোমেরিজম শো করবে? এখানে আমরা তিনটে এক্সাম্পলস দেখবো যেখানে অপটিক্যাল আইসোমেরিজম হবে, কেসেস যেখানে অপটিক্যাল আইসোমেরিজম এক্সিস্ট করবে। হ্যাঁ, 4 এর টেট্রাহেড্রালের মতন এই কটা। বাট হ্যাঁ, বাট 6 এর কিছু কেসেস দেখবো যেখানে অপটিক্যাল আইসোমেরিজম হবে। তো সেই কেসেস গুলো আমরা এখন দেখবো যেখানে অপটিক্যাল আইসোমেরিজম এক্সিস্ট করবে। কেসেস অফ, আচ্ছা আমি এটা মুছে ওপরে লিখছি, কেসেস অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স where optical isomerism will exist. Cases of octahedral complex where optical isomerism will exist, মানে যেখানে অপটিক্যাল আইসোমেরিজম হবে। আর বোর্ড এক্সামের জন্য এখানে তিনটে মেইন কেসেস হয়, যেখানে ফার্স্ট আমরা কেস দেখবো কমপ্লেক্স, জাস্ট আমি লিখবো এম এ এ হোল থ্রাইস, এম এ এ হোল থ্রাইস। চার্জ হতে পারে, প্লাস মাইনাস নাও হতে পারে। এখানে এ এ কে ইন্ডিকেট করছে, এ এ ইন্ডিকেট করছে সিমেট্রিক্যাল লাইগ্যান্ড। এ এ ইন্ডিকেট করছে সিমেট্রিক্যাল লাইগ্যান্ড, যে লাইগ্যান্ডকে আমরা দুভাগে ভাগ করতে পারবো ইকুয়ালি, যেরকম ইএন এক্সাম্পল হলো ইথাইলিন ডাইআমিন হচ্ছে একটা সিমেট্রিক্যাল লাইগ্যান্ড, ইথাইলিন ডাইআমিন। রাইট, আর কে আছে সিমেট্রিক্যাল? অক্সালেট আয়ন C2O4 2-, এরাও হচ্ছে সিমেট্রিক্যাল লাইগ্যান্ড। আর কটা সিমেট্রিক্যাল লাইগ্যান্ড হতে হবে? তিনটে, 3 সিমেট্রিক্যাল লাইগ্যান্ড হতে হবে। তাহলে এই কমপ্লেক্সের মধ্যে আমরা দেখতে পারবো যে তোমার অপটিক্যাল আইসোমেরিজম এক্সিস্ট করছে। তো এর মধ্যে ফার্স্ট এক্সাম্পল কোবাল্টের আমরা দেখবো। ইথাইলিন ডায়ামিনের নাইট্রোজেন এইদিকে,
ওপরেরটাকে আমি সরাচ্ছি বিকজ আঁকার জন্য স্পেস লাগবে আমার। তো এখানে n, এরকম n, আর এইদিকে en, এখান থেকে n, এইদিকে en, এইরকম হচ্ছে স্ট্রাকচার। আমি লাস্ট ক্লাসে এটা ওই আমার স্ট্রাকচারাল মডেলের হেল্প থেকে আমি এক্সপ্লেন করেছিলাম যে তিনটে বাইডেন্টেড লাইগেন্ড থাকবে। এক সেকেন্ড। এখানে এটা হচ্ছে বেস্ট ওয়ে বোঝার, যে এইরকম হবে এটা, এই স্ট্রাকচারটা যারা অনলাইনে দেখছো, ঠিক আছে, এটা হচ্ছে এরকম ভাবে ইমাজিন করবে। দেখো এটা হচ্ছে, দেখো একটা বাইডেন্টেড লাইগেন্ড এই সাইডে, রাইট সাইডে দেখো, এটা প্লেনের মধ্যে আছে, ইনসাইড দ্য প্লেন, রাইট। একটা বাইডেন্টেড লাইগেন্ড প্লেনের তলায় যাচ্ছে, আর এই দিক থেকে একটা প্লেনের ওপরে যাচ্ছে। আর দেখো এখানে কিন্তু এই স্কোয়ার প্লেনার ফর্ম হচ্ছে, যদি ওপর থেকে দেখো, দেখো এটা স্কোয়ার প্লেনার, এখান থেকে এই দিক, এই দিক, আর এই দিক একটা স্কোয়ার হচ্ছে। কিন্তু ওপর থেকে একটা অ্যাটম আসছে বাইডেন্টেটের, আর একটা তলার থেকে বাইডেন্টেটের একটা অ্যাটম আসছে। তো এটা হচ্ছে ডায়াগ্রামটা। তো এটা কি রকম, এটা যেটা, এইটা যে বোর্ডে যেটা আছে এটা হচ্ছে প্লেনে, রাইট। ওপরের নাইট্রোজেনটা এইভাবে এইদিকে বেরিয়ে আসছে প্লেনের আগে, আর এই নাইট্রোজেনটা প্লেনের ভেতরের দিকটা আছে, প্লেনের ভেতরের দিকটা। তো স্ট্রাকচারটা এরকম। তো এরা যারা হয় এরা অপটিক্যালি অ্যাক্টিভ হয় কেন, যখন এর মিরর ইমেজ আমরা আঁকবো, এখানে কি হবে, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ আসবে, মানে এই পার্টটা পুরোপুরি এইদিকে চলে আসবে আর এই পার্টটা এইদিকে। তো এটা হয়ে যাবে সিও, আর এদিকে এরকম এটা হবে, আর এটা দেখো এই লাইগেন্ডটা পুরোপুরি প্লেনে আছে, এই লাইগেন্ডের একটা আর্ম এইদিকে আর একটা আর্ম কোথায় আছে, তোমার বাইরে এরকম ওপরে, রাইট। আর ওপর থেকে এটা মেটালের সাথে বন্ড ফর্ম করছে, আর এটারও সেম ইএন, আর একটা বাইরে, আর এটা মেটালের সাথে এরকম। বাট এখানে যদি তুমি মিরর ইমেজ দেখো, এটা ধরে নাও মিরর, তো দেখো এইটা এর ওপর ইম্পোজ করা যাবে না, এটাকে এরভাবে যদি পিক আপ করো, এর ওপর তোলো, তাহলে দেখবে পারফেক্টলি সুপার ইম্পোজ হবে না, রাইট। তো 1 and 2 আর নট সুপার ইম্পোজেবল ইমেজেস। তো আমরা তলায় লিখবো যে 1 and 2 আর নট সুপার ইম্পোজেবল mirror images, 1 and 2 are not superimposable mirror images, hence are enantiomers. enantiomers মানে অপটিক্যাল আইসোমার্স, মানে এরা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করছে, অপটিক্যাল আইসোমারিজম প্রেজেন্ট, রাইট। তো যদি তোমার বাইডেন্টেড লাইগেন্ড থাকে আর যদি তিনটে থাকে, তাহলে তারা কি করবে, অপটিক্যাল আইসোমারিজম শো করবে। এটা পুরো কমপ্লেক্স, আর এখানে 3+ চার্জ হবে, বাইরে 3+ চার্জ হয় এরকম, 3+, রাইট। এনসিইআরটি তে আর একটা এক্সাম্পল আছে,
যেখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম ক্রোমিয়াম হবে আর বাইরে অক্সালেট হয়ে যাবে। তো এটা প্রথম এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল কি হবে? সেন্ট্রাল মেটাল ক্রোমিয়াম হয়ে গেল, সেন্ট্রাল মেটাল ক্রোমিয়াম হলো, আর বাইরের লাইগেন্ডকে যদি আমি অক্সালেট করে দিই, অক্সালেটে ডোনার অ্যাটম অক্সিজেন হয়, তাহলে ডোনার অ্যাটম অক্সিজেন, অক্সালেটে ডোনার অ্যাটম অক্সিজেন। আর এখানে এখানে কি হবে? এইভাবে ডোনেশনটা হবে, রাইট? তো সিআর OX thrice and CRO এরা হয়ে গেল এক্সাম্পল অফ অপটিক্যাল আইসোমেরিজম। রাইট? এরাও 1 and 2 নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস হবে। তাহলে MAA3 এর আমরা কটা এক্সাম্পল পাচ্ছি? অনেক এক্সাম্পল হতে পারে, বাট তুমি আইডেন্টিফাই কিভাবে করবে? যদি সিমেট্রিক্যাল লাইগেন্ড হয় তিনটে, তাহলে তারা অপটিক্যাল আইসোমেরিজম শো করবে, কিন্তু সিমেট্রিক্যাল হতে হবে, তবে গিয়ে তোমার এখানে অপটিক্যাল আইসোমেরিজম পসিবল হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট, এই অপটিক্যাল আইসোমেরিজমের মধ্যে এটা সব থেকে বেশি আসে, যে এরকম AA3 টাইপটা মোস্ট আস্ক এক্সামে। ঠিক আছে, নেক্সট কেস যেখানে আমরা দেখব অপটিক্যাল অক্টাহেড্রালের মধ্যে অপটিক্যাল আইসোমেরিজম হবে, সেটা আমরা দেখবো। আর দুটো আছে, তারপর আইসোমেরিজমটা শেষ হবে। চলো নেক্সট হবে সেকেন্ড কেস, যেখানে আমরা অপটিক্যাল আইসোমেরিজম দেখতে পারবো। কেস নাম্বার বি। কেস নাম্বার বি, তো এটা হবে MAA to A2 এই টাইপ, রাইট? এক্স প্লাস মাইনাস কিছু হতে পারে কমপ্লেক্স। এখানে AA अगेन কি আছে? সেম সিমেট্রিক্যাল লাইগেন্ড। AA কি আছে? সিমেট্রিক্যাল বাইডেন্টেট লাইগেন্ড, সিমেট্রিক্যাল বাইডেন্টেট। কিরকম? EN অক্সালেট এদের মতন, রাইট? -2। আর A কি আছে? A হচ্ছে একটা কোনো মনোডেন্টেট লাইগেন্ড, কোনো মনোডেন্টেট লাইগেন্ড। এদের মধ্যেও কি হবে? অপটিক্যাল আইসোমেরিজম পসিবল হবে, এদের ভেতরেও অপটিক্যাল আইসোমেরিজম পসিবল হবে। রাইট, ফার্স্ট আমরা দেখবো AA2A2 কি কি ধরনের জিআই পসিবল। ঠিক আছে, তো এর আগে আমরা দুটো জিআই লিখবো MAA2A2। একটা এক্সাম্পল লিখবো এর, যেরকম MEN হোল টুয়াইস Cl2। এই কমপ্লেক্সটা দেখো, এই কমপ্লেক্সটা হচ্ছে +1 চার্জ হয়। এই কমপ্লেক্সটা দেখো সেম, EN2 মানে সিমেট্রিক্যাল লাইগেন্ড আর মনোডেন্টেট দুটো, রাইট? সিমেট্রিক্যাল দুটো আর মনোডেন্টেট দুটো, তো এটা একদম পারফেক্ট। এবার এর কি কি জিআই পসিবল হতে পারে? দেখো একটা জিআই তো এর, সেটা CO করে দাও কোবাল্টের সঙ্গে, ঠিক আছে? COEN হোল টুয়াইস Cl2। তো একটা তো এর জিআই পসিবল হবে এরকম EN, আর একটা হবে EN, নাইট্রোজেন অ্যাটম হয় ডোনার। আর যে দুটো সিমেট্রিক্যাল বাইডেন্টেট লাইগেন্ড আছে, তারা যদি একটা প্লেনে প্রেজেন্ট থাকে, আর যে ক্লোরিন আছে এটা যদি প্লেনের বাইরে আর একটা যদি প্লেনের বাইরে থাকে এরকম, তাহলে এটা একটা জিআই পসিবল একটা অ্যারেঞ্জমেন্ট, রাইট? আর একটা অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে? যে দুটো Cl প্লেনের ভেতরে চলে আসলো, এরকম CO Cl, রাইট? আর EN প্লেনের
বাইরে। যেরকম আমরা আগে একটা এক্সাম্পল করেছিলাম যে এরকম এরকম। তো দেখো এখানে একটা সাইড থেকে এই বাইডেন্টেডটা প্লেনে আছে, কিন্তু আর একটা সাইড প্লেনের ওপর থেকে ডোনেট করছে, আর এখানে আর একটা সাইড প্লেনের তলার থেকে ডোনেট করছে। তো জিআই এইরকম দুটো জমেট্রিক্যাল আইসোমার পসিবল আছে, রাইট? দুটো জমেট্রিক্যাল আইসোমার পসিবল আছে। এবার দেখো এর দুটো জিআই এর মধ্যে এইটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম হয়, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম হয়। কেন কেন এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়? এখানে দেখো প্লেনারিটি চলে এসেছে, যে স্কোয়ার প্লেনার স্ট্রাকচার আছে, মানে যখন দুটো বাইডেন্টেড লাইগেন্ড একটা সাইডে আছে, এর মধ্যে তোমার অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি চলে এসেছে। তো আমি যদি জিআই যদি ধরি, তাহলে এটা কি হবে? ট্রান্সফর্ম হবে, আর এটা কি হবে? সিস ফর্ম হবে। তো এর যে ট্রান্সফর্মটা আছে সেটা কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। কেন? মোনোডেন্টেটের মাঝখানে অ্যাঙ্গেল 180 আছে, এখানে 90 আছে, তো 90টাকে আমরা সিস ফর্ম ধরছি, অ্যাঙ্গেল চেঞ্জ করেছি, তো এটা ট্রান্সফর্ম আছে। আর এর যে ট্রান্স স্ট্রাকচার হয় সেটা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? এখানে প্লেন অফ সিমেট্রি চলে এসছে, যে ট্রান্স আছে সেটা এখানে প্লেন অফ সিমেট্রি এক্সিস্ট করছে। Optically inactive as it contains plane of symmetry। এর ভেতরে কি আছে? প্লেন অফ সিমেট্রি এক্সিস্ট করছে। কিন্তু এর যে সিস ফর্ম আছে, এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আর এর দুটো ওয়াই পসিবল হবে। তো এর যদি আমরা মিরর ইমেজ দেখি, তাহলে এটা মিরর ইনভার্স হয়ে যাবে এরকম, সিএল এই সাইডে চলে আসবে, নাইট্রোজেন এই দিকে হবে, এরকম হবে, রাইট? এখানে চার্জ কি ছিল? প্লাস চার্জ। তো এর যে সিস ফর্ম হবে সেটা অ্যাক্টিভ হবে, যে সিস ফর্ম হবে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম হবে। The cis form is optically active, is optically active। কেন? নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হচ্ছে, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ পসিবল। এর যে ট্রান্স স্ট্রাকচার আছে, তুমি যদি এখানে মিরর দিয়েও দাও, তাহলে মিররে এক্সাক্ট সেম ইমেজ ফর্ম হবে। আর তুমি যদি ওটাকে পিক আপ করে এর ওপর রাখো, তাও কি হচ্ছে? সুপার ইম্পোজেবল হয়ে যাচ্ছে, তাহলে ওটা কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকবে। এখানে এই মিরর ইমেজকে দেখো, যখন তুমি এটাকে পিক করে এর উপর রাখছো, এটা সুপার ইম্পোজ হচ্ছে না। এটা যদি সুপার ইম্পোজ হচ্ছে না, মানে এটা অপটিক্যালি অ্যাক্টিভ আছে। তো এ টু মানে যেখানে তোমার দুটো বাইডেন্টেড সিমেট্রিক্যাল লাইগেন্ড আর দুটো মোনোডেন্টেড থাকবে, সেখানে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এর যে ট্রান্সফর্ম হয় সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, কিন্তু এর সিস ফর্ম অপটিক্যালি অ্যাক্টিভ হয়, রাইট? এটা MAA2B2 এর জন্যও সেম হবে, MAA2AB। এখানে একটা অ্যাড করে নাও। আচ্ছা আমি আর একটা করছি, MAA2AB ও দেখিয়ে দেবো, তাহলে ওটা আলাদা হয়ে যাবে। নেক্সট টাইপ হবে সি, যেটা হবে MAA2AB, MAA2AB, রাইট? MAA2AB, এখানে বিটাও মোনোডেন্টেট আছে, আর এখানে দেখো দুটো সেম মোনোডেন্টেট ছিল, আমরা কি করছি? দুটো ডিফারেন্ট মোনোডেন্টেট নেব। তো একটাকে সিএল করে নাও, আর একটাকে বিআর করে, COEN হোল টুয়াইস, না একটাকে অ্যামোনিয়া করে নিই, ClNH3, রাইট? ClNH3, তাহলে চার্জ এখানে +2 হয়ে যাবে।
Cl NH3। আচ্ছা, এরও দুটো জিআই পসিবল হবে। একটা জিআই এরকম দেখতে হবে, সেটা হবে NH3Cl। দেখো একটা জমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট এটা হবে। আর এর যদি আমি মিরর দিয়ে মিরর ইমেজটাকে দেখি, তাহলে এক্স্যাক্টলি সেম টাইপ হবে দেখতে, আর সুপার ইম্পোজেবল হয়ে যাবে। তাহলে কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তো সেম থেকে যাচ্ছে যে এরও ট্রান্সফর্ম কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, রাইট? যদি আমরা এখানে দেখি, একটাকে NH3 করে দাও, বাকি সব সব সেম থাকবে। যদি একটা NH3 হয়ে যায়, তাহলে এখানে আমরা দেখবো যে এর যে সিস ফর্ম আছে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ থাকছে, আর নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হচ্ছে। তো কোঅর্ডিনেশন নাম্বার 6, মানে অক্টাহেড্রালে MAA2AA টাইপ, MAA হোল থ্রাইস আর MAA2AB এরা অপটিক্যাল আইসোমেরিজম শো করে। রেস্ট যে স্ট্রাকচার গুলো আছে তারা অপটিক্যাল আইসোমেরিজম শো করে না। আর এখানে আমাদের আইসোমেরিজমের যে পার্টটা বাকি ছিল, অপটিক্যাল আইসোমেরিজম, সেটা তোমার কভার হয়ে গেছে। তো আইসোমেরিজম রিলেটেড এনসিইআরটি তে যে কটা কোয়েশ্চেন আছে সব কটা তুমি পারবে। সব এনসিইআরটির বাইরেরও কিছু স্পেশাল কেসেস এখানে ডিসকাস করা হয়েছে, ঠিক আছে? আর উইথ রিজনস মোস্টলি এখান থেকে তোমাকে অপটিক্যাল আইসোমার গুলো এঁকে দেখাতে বলবে। নেক্সট আমরা দেখবো স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো আইসোমেরিজম আমাদের ডান। নেক্সট টপিক, খুব ছোট একটা টপিক আছে, স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর স্টেবিলিটি কিভাবে আমরা ডিসাইড করব যে কোন কোঅর্ডিনেশন কম্পাউন্ড স্টেবল আর কোনটা আনস্টেবল, বা স্টেবিলিটি কম্প্যারিজনটা কিভাবে করব। আর এখানে স্টেবিলিটি কি সেন্সে বলা হচ্ছে? থার্মোডাইনামিক সেন্সে, মানে হিটে কারা ভেঙে যাবে কারা ভাঙবে না সেই সেন্সে বলা হচ্ছে। আচ্ছা, এবার এখানে স্টেবিলিটির জন্য যখন কমপ্লেক্স ফর্ম হয়, কিভাবে ফর্ম হয়? কোনো একটা মেটাল হয়, আর যে লাইগেন্ড হয়, রাইট, এন, আর এর চার্জ প্লাস মাইনাস কিছু হতে পারে। তো আমরা এখানে একটা মেটাল নিই আর লাইগেন্ড নিই, আর তাদেরকে আমরা কি করি? জয়েন করি। জয়েন করলে কি হয়? একটা কমপ্লেক্স ফর্ম হয়, যার উপর চার্জ পজিটিভ নেগেটিভ কিছুও হতে পারে। মেটাল আর লাইগেন্ড জয়েন্ট হয়, ঠিক আছে? এবার এটা আমি রিভার্সিবল কেন আঁকলাম? হিট দিয়ে মেটাল আর লাইগেন্ডকে ভাগও করা যেতে পারে। তো এটা হচ্ছে কোঅর্ডিনেশন কমপ্লেক্সের ফর্মিং এর যে রিয়াকশনটা। এবার যদি এখানে আমরা স্টেবিলিটি কনস্ট্যান্ট, ধর একটা কনস্ট্যান্ট নিলাম কে, যেটাকে আমরা কি বলছি? স্টেবিলিটি কনস্ট্যান্ট। স্টেবিলিটি কনস্ট্যান্ট। আর এখানে আমরা ল অফ মাস অ্যাকশন যদি ফলো করি, তাহলে প্রোডাক্ট সাইডের কনসেন্ট্রেশন ln বাই ডিসোসিয়েটেড Ma প্লাস প্লাস nl মাইনাস x প্লাস না কনসেন্ট্রেশন, এরকম নিলাম। তাহলে এই যে কে এর ভ্যালু হবে, এটাকে আমরা বলবো স্টেবিলিটি কনস্ট্যান্ট। এখানে n টা পাওয়ারে চলে যাবে, রাইট? এবার আলটিমেটলি এই স্টেবিলিটি কনস্ট্যান্টের তোমার সিগনিফিকেন্স কি আছে? সিগনিফিকেন্স বলতে ধরে নাও আমি একটা কমপ্লেক্স তৈরি করেছি
COCl4, ধরে না এটা একটা কমপ্লেক্স এক্সিস্ট করছে, COCl4 প্লাস মাইনাস হবে এখানে -1। এবার এই কমপ্লেক্সকে যখন আমি হিট দিলাম বা ভাঙলাম, তো এই কমপ্লেক্সটা এইভাবে ভাঙবে, ডিসোসিয়েট, কিছুটা কি হবে, ডিসোসিয়েট হবে। কিভাবে ডিসোসিয়েট হবে, CO+3 আর 4টে Cl মাইনাস এইভাবে বেরোবে, রাইট। কিছুটা কমপ্লেক্স, ধরে নাও আমি বললাম যে যখন আমি এটাকে হিট দিলাম, তো X% কমপ্লেক্স ফর্মে থেকে গেল, ডিসোসিয়েট হলো না। X% ডিড নট ডিসোসিয়েট পার্সেন্টেজ, বা আমি এখানে অ্যামাউন্ট করে দিচ্ছি যে X অ্যামাউন্ট ভাঙেনি হিট দেওয়ার পর, কিন্তু Y অ্যামাউন্ট ভেঙে গেছে, Y অ্যামাউন্ট ডিসোসিয়েটেড, ওটাই আমাদেরকে দেখতে হবে, রাইট। এবার ধরে নাও এখানে দেখো Y অ্যামাউন্ট কি হচ্ছে, ডিনোমিনেটর হচ্ছে কে, আর X অ্যামাউন্ট কি হচ্ছে, যেটা হিট দিয়েও ভাঙেনি। তো আমি যদি এখানে X মানে স্টেবিলিটি কনস্ট্যান্ট লিখি, তো কি হবে, X/Y হচ্ছে, X/Y মানে যেটা ডিসোসিয়েট হয়নি, অ্যামাউন্ট which did not dissociate, আর Y হচ্ছে যেটা ডিসোসিয়েট হয়ে গেছে। যদি ধরে নাও কোনো কমপ্লেক্সের খুব কম অ্যামাউন্ট ভাঙছে, বেশি অ্যামাউন্ট এখনো ইনট্যাক্ট আছে, এর মানে কে এর ভ্যালু কি হবে, অনেক পজিটিভ হবে। ডিসোসিয়েট যদি হচ্ছে না, মানে X কি হবে, গ্রেটার দ্যান Y হবে। তো যদি X গ্রেটার দ্যান Y হয়, তাহলে কে এর অ্যামাউন্ট কি হবে, পজিটিভ, মানে কমপ্লেক্স কি আছে, স্টেবল। কিন্তু একটা কমপ্লেক্স আছে যেটা হালকা হিট দিলেই ভেঙে যাচ্ছে, তো এর ডিসোসিয়েটেড অ্যামাউন্ট কি হবে, Y অ্যামাউন্ট কি হবে, বেশি হবে। আর যদি Y অ্যামাউন্ট বেশি হয়, তাহলে কি হবে, সেটা আনস্টেবল হবে। নেগেটিভে হতে পারে, কম হতে পারে, ডেসিমালসে হতে পারে, রাইট। তো এটা বেসিক্যালি বোঝাচ্ছে স্টেবিলিটি অফ দ্য কমপ্লেক্স। এর মানে যদি কারুর X গ্রেটার দ্যান Y হয়, অ্যামাউন্ট ডিসোসিয়েট যদি তোমার হচ্ছে না, মানে অ্যামাউন্ট ডিসোসিয়েট হচ্ছে না, আর যেটা ডিসোসিয়েট সেটা কম, তাহলে কি হবে, আমরা বলবো যে কমপ্লেক্স কি হয়ে যাচ্ছে, স্টেবল, রাইট। আর যদি কারুর ডিসোসিয়েটেড অ্যামাউন্ট বেশি আছে আর আনডিসোসিয়েটেড অ্যামাউন্ট কম আছে, তাহলে কি হবে, সেটা আনস্টেবল হবে বা এর স্টেবিলিটি কম হবে। এবার দেখো যার X গ্রেটার দ্যান Y হবে, তার K এর ভ্যালু কি হবে, হাই হবে। আর যার Y গ্রেটার দ্যান X হবে, তার K এর ভ্যালু কি হবে, কম হবে। এর মানে ইনডাইরেক্টলি স্টেবিলিটি কার প্রপোর্শনাল হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে, যেটা হচ্ছে তোমার স্টেবিলিটি কনস্ট্যান্ট। এর মানে কোনো কমপ্লেক্সের যত বেশি স্টেবিলিটি কনস্ট্যান্ট হবে, অত বেশি কি হবে, সে স্টেবল হবে, রাইট। তো এটা আমরা ডিসোসিয়েট করে প্রুফ করলাম। এনসিইআরটি তে একটা এক্সাম্পল গিভেন আছে, যেরকম এক্সাম্পল AgCN2 মাইনাস এর কে এর ভ্যালু দিয়েছে 5.5 into 10⁻18, রাইট। আর CONH3 হোল টুয়াইস 3 প্লাস এর স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু দিয়েছে 5 into 10⁻33। এটা ধরে নাও কমপ্লেক্স 1, এটা ধরে নাও কমপ্লেক্স 2। তাহলে which complex will be more stable? তো আমরা দেখতে পাচ্ছি CONH3, ওটাকে K2 করে দিচ্ছে, এটা K1। তো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কমপ্লেক্সের স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু অনেক বেশি হাই আছে, রাইট। তো কি হবে, আমরা এখানে কি বলবো, যে কমপ্লেক্স 2 is greater than complex 1, বিকজ এর কি আছে, K2 স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু গ্রেটার আছে, স্টেবিলিটি কনস্ট্যান্ট গ্রেটার আছে। এবার যদি এখানে ফার্দার কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু বেশি, এর মানে কি বোঝায়, এর মানে বোঝায় যে আনডিসোসিয়েটেড অ্যামাউন্ট বেশি আছে ডিসোসিয়েটেড অ্যামাউন্ট থেকে। X কি আছে, আনডিসোসিয়েটেড, মানে ভাঙছে না, আনডিসোসিয়েটেড। আর Y কি আছে, ডিসোসিয়েটেড, মানে ভেঙে যাচ্ছে। তো যার ডিসোসিয়েটেড অ্যামাউন্ট বেশি হবে, যে ইজিলি ভেঙে যাচ্ছে, সে ন্যাচারালি কি হবে, আনস্টেবল হবে। আর যে ইজিলি ভাঙছে না, সে কি হবে, স্টেবল হবে। তো প্রথম যেটা ক্লিয়ার হলো যে স্টেবিলিটি কনস্ট্যান্টের সঙ্গে স্টেবিলিটি অফ কমপ্লেক্স কি আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, রাইট। তো স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড
এখানে আমরা এটা দেখছি, রাইট? নেক্সট আরো দুটো ফ্যাক্টর আছে যেটা স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড কে এফেক্ট করে। তো নেক্সট আমরা লিখবো ফ্যাক্টরস হুইচ এফেক্ট স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে এলিমেন্টস এর জন্য পুরো আলাদা, ওরা তো স্টেবল হওয়ার জন্য ইজিলি দিয়ে রাখে। এক্স্যাক্টলি, তো এটা বিকজ ওরা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আছে, এখানে তো ওরা কমপ্লেক্স আছে, তো কমপ্লেক্সের স্ট্রেংথ অনুযায়ী স্টেবিলিটি ডিসাইড হবে, রাইট? নেক্সট হবে ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টেবিলিটি অফ coordination compound. Factors affecting stability of coordination compound. এখানে প্রথম ফ্যাক্টর হচ্ছে চার্জ ডেনসিটি। এগুলো আমি আগেও করিয়েছি স্টেবিলিটি অফ কমপ্লেক্সে। চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি অফ সেন্ট্রাল মেটাল আয়ন। যত বেশি ম্যাগনিটিউড অফ চার্জ আর স্মলার সাইজ হবে মেটালের, চার্জ ডেনসিটি বেশি হবে আর স্টেবিলিটি অফ কম্পাউন্ড কি হবে? বেশি হবে। তো চার্জ ডেনসিটি বলতে কি বোঝাচ্ছে? যে চার্জ বেশি হবে আর অ্যাটমিক রেডিয়াস কি হবে? কম হবে। অ্যাটমিক রেডিয়াস কম, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল কি হবে? চার্জ ডেনসিটি বাড়বে, আর চার্জ ডেনসিটি বাড়লে কি হবে? স্টেবিলিটি অফ কমপ্লেক্স ইনক্রিজ হবে। এই পয়েন্টস গুলো আগে হয়ে গেছে। স্টেবিলিটি অফ কমপ্লেক্স কি হবে? বেড়ে যাবে। স্টেবিলিটি অফ কমপ্লেক্স ইনক্রিজ হবে। চার্জ ডেনসিটি, ডি অরবিটালের 3D 4D 5D এগুলো আমি স্ট্রেংথ অফ লাইগেন্ড এগুলো আগে ডিসকাস করেছি। রাইট, এখানে একটা এক্সাম্পল করব স্টিল আমরা। ধরে নাও CuNH3 4, CuNH3 4 2 প্লাস আর CdNH3 4 2 প্লাস। আমাদেরকে এই দুটো কমপ্লেক্স দিয়েছে, কমপ্লেক্স 1 এন্ড কমপ্লেক্স 2, রাইট? আচ্ছা, অ্যামোনিয়া তো নিউট্রাল হয়, এর মানে কপারের ওপরও চার্জ কি আছে? +2। ক্যাডমিয়ামের ওপরও চার্জ কি আছে? +2। তো Cuর ওপরে চার্জ +2 আর Cdর ওপরেও চার্জ +2, তো চার্জ সেম আছে। এবার যারও অ্যাটমিক রেডিয়াস ছোট হবে, রাইট, সেটার কি হবে? চার্জ ডেনসিটি বেশি হবে। চার্জ ডেনসিটি মানে চার্জ পার ইউনিট এরিয়া। তো তোমার কি হয়? কপার আর ক্যাডমিয়াম সেম গ্রুপকে বিলং করে, ঠিক আছে? আর কপার ওপরে আছে, Cu ওপরে আছে আর Cd কি আছে? নিচে আছে। তো ডাউন দ্য গ্রুপ গেলে অ্যাটমিক সাইজ কি হবে? ইনক্রিজ হবে, রাইট? তো এর মানে কপারের অ্যাটমিক সাইজ কি আছে? কম, তো Cu লেস অ্যাটমিক সাইজ, আর ক্যাডমিয়ামের হাই অ্যাটমিক সাইজ। ক্যাডমিয়ামের কি আছে? হ্যাঁ, তো যদি অ্যাটমিক সাইজ হাই হয় তাহলে চার্জ ডেনসিটি কি হবে? এর মধ্যে কমে যাবে। চার্জ ডেনসিটি কমবে আর এর মধ্যে কি হবে? চার্জ ডেনসিটি বেড়ে যাবে। এর মানে কমপ্লেক্স 1 more stable, complex 1 more stable than complex 2. reason কি হবে? charge atomic size of copper is less, hence the charge density on copper is more. cadmium এর
চার্জ অ্যাটমিক সাইজ ইজ হাই, সো চার্জ ডেন্সিটি ইজ লেস। এখানে আমরা চার্জের কথা বলবো না, বিকজ চার্জ তো সেম আছে, অ্যাটমিক সাইজ থেকে চার্জ ডেন্সিটি চেঞ্জ হচ্ছে। আর এটা এক্সপেরিমেন্টালিও প্রুফ করে দেখা গেছে, যখন আমরা এটাকে ভাঙার চেষ্টা করলাম, এর স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু অনেক হাই ছিল, আর এর স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু কম ছিল। তো ধরে নাও এর স্টেবিলিটি কনস্ট্যান্ট k1 বলছি, এর স্টেবিলিটি কনস্ট্যান্ট k2, তাহলে আমরা কি দেখলাম এক্সপেরিমেন্টালি, ওটা দেখলাম যে k1 was greater than k2, মানে আমাদের যে চার্জ ডেন্সিটি থেকে আমরা যেটা প্রমাণ করছি সেটা কারেক্ট। আচ্ছা, এই চার্জ ডেনসিটি কি মানে কিছু ভাবে কি তোমার ফ্লো অফ ইলেকট্রনস এর রিলেট করে? না, করে না। তুমি কপার কি ইলেকট্রিক্যাল ওয়্যার তুমি ইউজ করে ওটা তো কারেন্ট হবে না। চার্জ ডেন্সিটি এটা কমপ্লেক্স এর মধ্যে, কমপ্লেক্সটা তোমার ইয়ে তোমার হ্যাঁ, কমপ্লেক্স এর মধ্যে চার্জ ফ্লোর কনসেপ্ট নেই, বিকজ কমপ্লেক্স তো ইনট্যাক্ট আছে, ওরা অ্যাজ আ ইউনিট ফ্লো করছে, রাইট? নেক্সট ফ্যাক্টর হবে স্ট্রেংথ অফ লাইগেন্ডস বা নেচার অফ লাইগেন্ড বলতে পারো। তো সেকেন্ড স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড যে ফ্যাক্টর এফেক্ট করছে সেটা হচ্ছে স্ট্রেংথ অফ লাইগেন্ড। নেক্সট ফ্যাক্টর হচ্ছে নেচার অফ লাইগেন্ড। নেচার অফ লাইগেন্ড আগে আমরা পড়েছি, স্ট্রেংথ অফ লাইগেন্ড, দুটোই সেম, ঠিক আছে? নেচার অফ লাইগেন্ড, তো এখানে যে লাইগেন্ডের বেসিক স্ট্রেংথ বেশি হবে, লাইগেন্ড এর বেসিক নেচার, বেসিক স্ট্রেংথ অফ লাইগেন্ড, বেসিক স্ট্রেংথ অফ লাইগেন্ড কথাটার মানে কি, ইলেকট্রন ডোনেটিং অ্যাবিলিটি, বিকজ লাইগেন্ড কি আছে এখানে, লুইস বেস, ইলেকট্রন ডোনেটিং অ্যাবিলিটি যত বেশি হবে অত বেশি কি হবে, স্টেবিলিটি অফ কমপ্লেক্স হবে, স্টেবিলিটি অফ কমপ্লেক্স। আর কার কতটা স্ট্রেংথ আছে সেটা কে ডিসাইড করবে, আমরা আগে অলরেডি পড়ে নিয়েছি স্পেকট্রোকেমিক্যাল সিরিজে, ইন্ডিয়ান ব্রাদার বলে যে ট্রিকটা আমি পড়িয়েছিলাম, সেটা পুরোটা তোমার স্ট্রেংথ বলছে। তো সেখানে যে যত আগে আছে, মানে ইন্ডিয়ান ব্রাদার, আয়োডিন, আয়োডিন সব থেকে পেছনে, যত আমরা রাইটের দিকে যাচ্ছি অত কিছু স্ট্রেংথ বাড়ছে। হুম, আইটা প্রথমে আয়োডিন। আইটা প্রথমে, কিন্তু মুখটা দেখো ওইদিকে বাড়ছে। হ্যাঁ, কি বলছো রিতম? আচ্ছা, হ্যাঁ, উইক, ওটা আমরা অর্ডার হচ্ছে উইক থেকে স্ট্রং, রাইট? কার্বন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট যদি আমি পুরোপুরি বলি তাহলে কার্বন মনোঅক্সাইড স্ট্রংগেস্ট, সব থেকে ভালো ইলেকট্রন ডোনেট করতে পারবে, আই পুয়ার, সব থেকে উইক ইলেকট্রন ডোনেট করতে পারবে। তো এটা আমরা অলরেডি ওখানে পড়ে নিয়েছি, ঠিক আছে? সো অর্ডার ডান প্রিভিয়াসলি, তো প্লিজ ওখান থেকে তুমি স্ট্রেংথ অফ লাইগেন্ডের যে টপিকটা যেটা করিয়েছিলাম ওখানে এর মধ্যে কভার্ড আছে। আমি এটাকে আবার এখানে লিখলাম কেন, বিকজ এনসিইআরটি আরেকবার লিখেছে, আমরা এনসিইআরটি কে ফলো করি, তাই আমি এটা আরেকবার এখানে লিখলাম, ঠিক আছে? রাইট, চলো নেক্সট আছে
তোমাদের এই বাজারটা আছে না এখানে, হুম, ওখানে দিয়ে রাখবে বাজারের ভিতরে, আচ্ছা, এখানে বাজারটা ভিতরে দিয়ে দাও। বাহ, না খাবার খেয়ে বেরিয়ে যাও ওখানে দিয়ে দেবে। শীতকালে কত সুন্দর হচ্ছে। নেক্সট কনসেপ্ট হচ্ছে ওয়ার্নার্স থিওরি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওয়ার্নার্স থিওরি অফ, এটা একটা খুবই ছোট্ট একটা থিওরি বাকি থেকে গেছে, ওয়ার্নার্স থিওরি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো আমরা এর যে ক্যালকুলেশন পার্ট আছে, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি, এগুলো আমি আগে শিখিয়ে দিয়েছি। প্রাইমারি ভ্যালেন্সি মানে আমরা অক্সিডেশন নাম্বার বলেছিলাম, আর সেকেন্ডারি ভ্যালেন্সি মানে কোঅর্ডিনেশন নাম্বার। এবার তোমাকে চলে যেতে হবে কমপ্লেক্স ডিসকভার হওয়ার আগে, বিকজ এই থিওরিটা কমপ্লেক্স ডিসকভার হওয়ার আগে এসছে, আর এনার থিওরি থেকেই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এই নেচারটা আমরা পেয়েছি, যে তোমার যে কিছু আয়ন্স কমপ্লেক্সে থাকছে যারা পার্টিসিপেট করবে না, আর কিছু আয়ন্স যারা কমপ্লেক্সের বাইরে আছে তারা পার্টিসিপেট করবে। তো এনার কিছু পস্টুলেট পড়ে আমরা, ইজি আছে খুব easy। আগে পড়ার কথা ছিল তো, যেহেতু এবার তুমি স্ট্রাকচার পুরো ভালো মতন জানো, তুমি এর রিজনিং গুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, এই জন্য আগে আমাকে অনেক বোঝাতে হতো, রাইট? তো এখানে ওয়ার্নার্স থিওরির আমরা ফার্স্ট পস্টুলেট দেখবো, postulates of Warner's theory, রাইট? এখানে ফার্স্ট পস্টুলেট হবে যে সেন্ট্রাল মেটাল যে আছে তার টু টাইপস অফ ভ্যালেন্সি হয়, প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি। তো এখানে ফার্স্ট পস্টুলেট হবে সেন্ট্রাল মেটাল অ্যাটম possess two kinds of valencies, two kinds of valencies, কি কি? প্রাইমারি ভ্যালেন্সি and secondary valency। প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি। আর উনি বললেন যে প্রাইমারি ভ্যালেন্সিটা কি আছে, যে এমন ভ্যালেন্সি বা লিঙ্কেজ যেটা মেটালের সঙ্গে আয়োনাইজ হবে, ঠিক আছে? ভ্যালেন্সি বা লিঙ্কেজ দ্যাট ইজ আয়োনাইজেবল। আয়োনাইজেবল মানে যেটা ভাঙা যাবে একটা কমপ্লেক্স থেকে, ঠিক আছে? আয়োনাইজেবল অ্যান্ড, হ্যাঁ, অ্যান্ড corresponds to oxidation state, and corresponds to oxidation state of central metal ion। এটা সেন্ট্রাল মেটাল আয়ন কে বোঝায়। যেরকম ধরে নাও ফর এক্সাম্পল তোমার কমপ্লেক্স যেটা আছে, মেটাল ধরে নাও আছে, আর এখানে, আচ্ছা এজি থেকে এক্সপ্লেন করতে পারি আমি। ধরো কমপ্লেক্স আছে এজি সিএন হোল টুয়াইস, এটা আছে ধরো পিটিসিএল4 বিআর2, এরকম কমপ্লেক্স আছে এজি বিআর না এজিসিএল, হ্যাঁ। এবার ধরে নাও তুমি এখানে কিছু সিলভার সল্ট দিলে, ঠিক আছে? সিলভার সল্ট, ক্লাস একটু এক্সটেন্ড হবে, তোমার যদি হয়ে যায় তুমি যেতে পারো, ঠিক আছে, নো প্রবলেম। তুমি এখানে কিছু সিলভার সল্ট দিলে, তো সিলভার সল্ট দিলে কি হবে, তুমি দেখলে যে ইয়েলো প্রেসিপিটেট ফর্ম হচ্ছে, তুমি দেখলে যে ইয়েলো প্রেসিপিটেট ফর্ম হলো। না, আমি এখানে দিলাম শুধু এজি, রাইট? ধরে নাও এজি প্লাস, দুটো এজি প্লাস দিয়েছি,
তো দুটো Ag প্লাস দিলে কি হবে, দুটো Br এর সাথে জয়েন করে যাবে, তাহলে কি হবে, ইয়েলো প্রেসিপিটেট আমরা দেখতে পাবো, দুটো AgBr ফর্ম হচ্ছে, রাইট। আর PtCl4 কোনো হোয়াইট প্রেসিপিটেট ফর্ম হবে না, নো হোয়াইট PPT, কোনো হোয়াইট প্রেসিপিটেট ফর্ম হলো না। তো কোনো হোয়াইট প্রেসিপিটেট ফর্ম হলো না মানে কেন, যে যদি Cl বাইরে থাকতো তাহলে Cl কার সাথে রিঅ্যাক্ট করতো, Ag এর সাথে, আর AgCl এর কালার কি হয়, হোয়াইট হয়। তো কোনো হোয়াইট প্রেসিপিটেট ফর্ম হচ্ছে না মানে Cl নিশ্চয়ই ভেতরে আছে, নন আয়োনাইজেবল। আর AgBr ইয়েলো প্রেসিপিটেট ফর্ম হচ্ছে মানে Br নিশ্চয়ই বাইরে আছে, রিঅ্যাক্ট করছে, রাইট। তো এখানে কটা আয়ন আছে, 2। এর মানে আমরা বলবো যে এখানে প্রাইমারি ভ্যালেন্সি কি আছে, 2। তো যে কটা ভ্যালেন্সি বাইরে আছে সেটাকে আমরা PV বা প্রাইমারি ভ্যালেন্সি বলি, রাইট, ওটাকে আমরা প্রাইমারি বলি। আর প্রাইমারি ভ্যালেন্সি এখানে ব্রোমিন আছে, তার প্রমাণ আমরা কিভাবে পেলাম, আমরা Ag দিলাম আর ইয়েলো প্রেসিপিটেট ফর্ম হলো, সেটার থেকে আমরা পেলাম। যদি ধরে নাও এখানে দুটো Br ভেতরে হতো আর দুটো Cl বাইরে হতো, তাহলে কালার কি হতো, হোয়াইট প্রেসিপিটেট, বিকজ দুটো Cl রিঅ্যাক্ট করতো Ag এর সাথে, আর আমরা প্রমাণ পেতাম যে এখানে ক্লোরিন আয়োনাইজেবল আছে, হোয়াইট প্রেসিপিটেট হচ্ছে, আর ক্লোরিন নিশ্চয়ই প্রাইমারি ভ্যালেন্সি ফর্মেশন করছে, রাইট। ছবি তুলে নাও। নেক্সট আমি, হ্যাঁ, যেটা মানে যেটা আয়োনাইজ হবে না সেটাকে আমরা সেকেন্ডারি ভ্যালেন্সি বলবো, রাইট। অ্যাকচুয়ালি একটু দেরি হয়েছিল স্টার্ট করতে, তাই আমি 10 মিনিটস নিচ্ছি, বিকজ আবার নাহলে চ্যাপ্টারটা ড্র্যাগ হবে সোমবার, এটা আজকে আমি পুরো পড়িয়ে দেবো। হ্যাঁ, তো এটা হবে নেক্সট এর মধ্যেই, ফার্স্ট পস্টুলেটের মধ্যেই হবে সেকেন্ডারি ভ্যালেন্সি। তো এবার আমরা, খুব স্টেন করছে বোর্ডটা, একটু জল লাগবে। তো নেক্সট হবে সেকেন্ডারি ভ্যালেন্সি। ডি না, 2 হবে, A2 এর যে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ডারি ভ্যালেন্সি, প্রথমটা প্রাইমারি। তো সেকেন্ডারি ভ্যালেন্সি কে কিভাবে এক্সপ্লেন করেছেন ওয়ার্নার, যে দিস টাইপ অফ ভ্যালেন্সি বা লিঙ্কেজ ইজ নন আয়োনাইজেবল, যেটা কোনোদিন আয়োনাইজ হবে না, বাইরে আসবে না, and corresponds to coordination number, আগের যে ইকুয়েশন ছিল তার মধ্যেই তুমি সেকেন্ডারি ভ্যালেন্সি কে অ্যাড করে নাও, আলাদা করে লেখার দরকার নেই। তো আগে আমি তোমাকে কি ইকুয়েশন দিয়েছি, PtCl4 আর বাইরে কি ছিল, দুটো ব্রোমিন। আর আমরা কি বললাম, যে PtCl4 ওপরে +2 আসবে আর দুটো Br মাইনাস বাইরে আসবে। তো যদি Br বাইরে আসছে, দুটো Br বাইরে আসছে, তো দেখো দুটো Br বাইরে আসার ফলে যদি 2 মাইনাস বেরোয় তাহলে কমপ্লেক্সে চার্জ কি হবে, 2+, রাইট। তাহলে এইটা হচ্ছে আমার প্রাইমারি ভ্যালেন্সি। কেন, এটা আমাকে বলছে যে এখানে দুটো আয়ন বাইরে বেরিয়েছে, যে কটা এখান থেকে বেরোবে সেটাই আমি চার্জে এখানে দেখতে পাবো, আর যে আয়ন গুলো আমার বাইরে বেরোচ্ছে না সেটা, এটা হচ্ছে আমার সেকেন্ডারি ভ্যালেন্সি। তো সোজা কথায় প্রাইমারি ভ্যালেন্সি ইনডাইরেক্টলি কি আছে, অক্সিডেশন নাম্বার, বিকজ অক্সিডেশন নাম্বার আমাকে বলে যে আয়োনাইজেশন স্ফিয়ার থেকে কটা আয়ন বাইরে বেরিয়েছে, রাইট, নাম্বার অফ
আয়েন্স ডিসোসিয়েটেড আমাকে বলে, রাইট? আর সেকেন্ডারি ভ্যালেন্সি কোঅর্ডিনেশন নাম্বার দেয়। কোঅর্ডিনেশন নাম্বার মানে যে কটা তোমার বা কটা আয়ন তোমার কমপ্লেক্সের, কটা আয়ন বা লাইগেন্ড কমপ্লেক্স আছে, এটা বলে। আমাকে কেন ফোন না, কটা আয়ন বা কমপ্লেক্স তোমার লাইগেন্ডের ভেতরে আছে, এটাকে আমরা বলি সেকেন্ডারি ভ্যালেন্সি। রাইট? সেকেন্ড পস্টুলেট, এটা ছিল পস্টুলেট নাম্বার 1। সেকেন্ড পস্টুলেট, পস্টুলেট নাম্বার বি, আমি এ বি করে লিখিয়েছি পস্টুলেট। সেকেন্ড পস্টুলেট বলে কোন সেন্ট্রাল মেটাল আর আয়ন নিজের সব প্রাইমারি আর সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করবে, রাইট? সেন্ট্রাল মেটাল অ্যাটম has a tendency to satisfy its primary valency and secondary valency। আমি পিভিএসপি করে লিখছি। যেরকম দেখো এক্সাম্পল, দেখো কপার, কোবাল্ট, সরি CO+3। কোবাল্ট যখন CO+3 তে থাকে, কোবাল্ট কি কোঅর্ডিনেশন নাম্বার করে? 6। মানে কোবাল্ট 6 ইলেকট্রন পেয়ার রিসিভ করতে পারবে, কার কাছ থেকে? লাইগেন্ডের কাছ থেকে। কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে 6টা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে। 6টা কোঅর্ডিনেট বন্ড মানে লাইগেন্ড, 6টা লাইগেন্ড ডেকে 6টা ইলেকট্রন পেয়ার মানে 12টা ইলেকট্রন ডোনেট করবে। তো কোনো মেটালের টেন্ডেন্সি কি হয়, যে নিজের প্রাইমারি ভ্যালেন্সি আর নিজের সেকেন্ডারি ভ্যালেন্সি দুটোকেই স্যাটিসফাই করবে। যেরকম কোবাল্ট কি করবে, 6টা অ্যামোনিয়াকে বলবে যে নিজের ইলেকট্রন পেয়ার ডোনেট করতে। তো 6টা অ্যামোনিয়া কি করবে, নিজের 6টা ডোনেট করবে আর এটা কমপ্লেক্স ফর্ম করবে। এবার দেখো অ্যামোনিয়ার চার্জ কি আছে? 0। তো কোবাল্টের এখন কোন ভ্যালেন্সি স্যাটিসফাই হয়েছে? সেকেন্ডারি ভ্যালেন্সি, কোঅর্ডিনেশন নাম্বার স্যাটিসফাই হয়েছে, কিন্তু এর যে মাথার ওপর যে চার্জ ছিল সেটা তো স্যাটিসফাই হয়নি, তো এটা এরকম +3 হয়ে থাকবে। এবার যদি এটা +3 হয় তো নিশ্চয়ই 3টে অ্যানায়নকে অ্যাট্রাক্ট করবে নিজের কাছে, তো এখানে কি হবে, 3টে ClO চলে আসবে আর এখানে অ্যাট্রাক্ট হয়ে যাবে। তো কোনো মেটাল, সেন্ট্রাল মেটাল যে কমপ্লেক্স ফর্ম করতে পারে, সে সব সময় তার টেন্ডেন্সি কি হবে, নিজের প্রাইমারি ভ্যালেন্সি আর নিজের সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করা। কিছু কিছু লাইগ্যান্ডস আছে যারা চার্জড হয়, তো তারা প্রাইমারি সেকেন্ডারি দুটোই স্যাটিসফাই করতে পারে একাই। যেরকম তোমার অক্সালেট -2, সেরকম আমরা জানি, দেখো ক্লোরিন কি আছে, ক্লোরিন চার্জড আছে, তো এই ক্লোরিনটা যদি ভেতরে হতো, সে কোবাল্টের প্রাইমারি এবং সেকেন্ডারি দুটোকেই স্যাটিসফাই করতে পারতো। প্রাইমারি মানে অক্সিডেশন চার্জকে নিউট্রালাইজ করা আর ইলেকট্রন দেওয়া, দুটোই পারতো, রাইট? তো এটা হচ্ছে সেকেন্ড পস্টুলেট। থার্ড অ্যান্ড লাস্ট পস্টুলেট আমরা দেখব, যে সেকেন্ডারি ভ্যালেন্সিস কি হয় তোমার ডাইরেকশনাল হয় আর প্রাইমারি ভ্যালেন্সিস নন ডাইরেকশনাল হয়। (9:30) হলে আমাকে বলবে, হ্যাঁ? তো এখানে থার্ড পস্টুলেট হচ্ছে যে সেকেন্ডারি ভ্যালেন্সি SV আর ডাইরেকশনাল, PV আর নন ডাইরেকশনাল। SV আর ডাইরেকশনাল and PV আর নন ডাইরেকশনাল। এবার ডাইরেকশনাল আর নন ডাইরেকশনাল এর কথাটা কেন আসছে, ধরে নাও এই কমপ্লেক্সটা CO NH3, যেটা আমি একটু আগে আঁকলাম, 6R Cl3। এখানে ওয়ার্নার যখন কমপ্লেক্স আমরা জানি না, এইগুলো বিবিটি হাইব্রিডাইজেশন এগুলো কিছু ডিসকভার হয়নি, ওয়ার্নার বলল যে আমরা যারা আয়োনাইজেশন স্পিয়ারে আছে সেই আয়ন্স গুলোকে আমরা ডট থেকে দেখাবো, ওদের কোনো ফিক্সড ডাইরেকশন নেই, কিন্তু NH3 গুলোকে লাইনস থেকে দেখাবো। এটা আসে না পরীক্ষায়, তাও আছে NCERT তে, আমি বলে দিচ্ছি। তো NH3 কে আমরা
ডিরেক্ট এরকম লাইন্স থেকে দেখালাম আর বললাম যে এটা ফিক্সড হয়, এটা ডাইরেকশনাল হয়, সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে ডাইরেকশনাল, রাইট? আর যে তোমার আয়ন আছে Cl, ওটাকে এমনি আমরা র্যান্ডম ডট থেকে, ওটা কোথাও হতে পারে বিকজ ওটা আয়োনাইজেবল, ওটা কমপ্লেক্স ছেড়ে চলে যাবে, অক্সিডেশন নাম্বার অক্সিডেশন নাম্বার, রাইট? তো ওনার বেসিক্যালি আইডিওলজিটা ছিল এটা, যেটাকে ডট থেকে দেখাচ্ছি মানে এটা ফিউচারে আয়োনাইজ হতে পারে, কিন্তু যেটা লাইন থেকে আসে সেটা কোনোদিন মেটালকে ছাড়বে না। তো রাইট, তো উনি বললেন যে এটা, হ্যাঁ বলো বলো রিতম। হ্যাঁ, NH3 যদি Cl একটা ভেতরে হতো তাহলে সেই Cl কে NH3 এর জায়গায় আমি ডিরেক্ট লাইনে দেখাতাম, সলিড লাইনে দেখাতাম, ডট লাইনে দেখাতাম না। মানে দেখো এখন তো কমপ্লেক্স ডিসকভার করছেন উনি, তো উনি বেসিক্যালি বললেন যারা আয়োনাইজ হবে তাদেরকে আমি এরকম ডটেড থেকে দেখাবো, তারা মানে ইজিলি কমপ্লেক্স ছেড়ে চলে যাবে। আর যারা সেকেন্ডারি ভ্যালেন্সি, যারা কমপ্লেক্সের মধ্যে ইন্ট্যাক্ট থাকবে, তাদেরকে আমি এরকম সলিড লাইন্স থেকে দেখাবো। এটাকে উনি বললেন নিজের ফেমাস ওয়ার্নার ডায়াগ্রামস, ওয়ার্নার ডায়াগ্রামস। So this was called the famous Werner diagram, right? That's a part 2 আছে। একটা কোয়েশ্চেন আমরা করব লাস্ট ওয়ার্নার থিওরি। অনেক ইয়ে এনেছো এনসিআরটি, এনসিআরটি এনেছো কি? না আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, থাক থাক। তো এখানে আমরা ওয়ার্নার্স একটা কোয়েশ্চেন করব যে ফর আ কমপ্লেক্স CO NH3 5 dot Cl3, এটা হচ্ছে কমপ্লেক্স, ফর আ কমপ্লেক্স CO NH3 5 dot Cl3, white PPT with Ag was observed, with Ag plus was observed, white PPT ফর্ম হয়েছে with Ag, এর PV কি হবে আর এর SV কি হবে, প্রাইমারি ভ্যালেন্সি আর সেকেন্ডারি ভ্যালেন্সি এই কমপ্লেক্সের কি হবে, PV and SV কি হবে। এবার দেখো CO এখানে +3 স্টেট, তো আমরা জানি CO যখন +3 স্টেট হয় 6 এর তোমার কি হবে, এখানে +3 স্টেট গিভেন আছে, তো CO +3 স্টেটে কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, তো আমরা জানি এখানে কি হবে NH3 5টা হবে, আর কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে কি হচ্ছে একটা Cl ভেতরে হয়ে যাবে, তাহলে 6টা ফুলফিল হচ্ছে। আমরা এটা অলরেডি জানি যে CO+3 তে কোঅর্ডিনেশন নাম্বার 6 করে, রাইট? তো এটা হয়ে গেল কমপ্লেক্স, তাহলে কটা ক্লোরিন বাইরে থেকে যাচ্ছে, দুটো ক্লোরিন বাইরে থেকে যাচ্ছে। তো এখানে আমরা পিভি কি পাচ্ছি, পিভির ভ্যালু পাচ্ছি 6, ভেতরে যারা আয়োনাইজ হবে না, আর এসভি কি হয়ে যাবে 2, বিকজ এখানে অক্সিডেশন নাম্বার 2 আসছে, তো এর অক্সিডেশন নাম্বার কি হবে 2 আর কোঅর্ডিনেশন নাম্বার কি হবে 6। এবার এর মধ্যে পার্ট কোয়েশ্চেন হতে পারে, হাউ মেনি Cl atoms আর আয়োনাইজেবল, কটা দেখে মনে হচ্ছিল তিনটে আয়োনাইজ হবে, কিন্তু যখন আমরা এটাকে কারেক্ট ফরম্যাটে লিখলাম আমরা দেখছি যে 2 Cl minus is ionizable and একটা Cl minus is non ionizable, যেটা ভেতরে থাকে, রাইট? যদি জিজ্ঞেস করে টোটাল নাম্বার অফ আয়ন্স কি হচ্ছে এখানে, টোটাল নাম্বার অফ আয়ন্স, তো এটাকে যখন তুমি কমপ্লেক্সে ভাঙবে তো দুটো Cl বেরোবে এইদিকে 2 Cl মাইনাস, আর এই কমপ্লেক্সটাও তো একটা আয়ন আছে, তো CONH3 হোল 5 Cl, এটা একটা আয়ন আছে যার উপর কি হবে +2 চার্জ হবে, তো টোটাল নাম্বার অফ আয়ন্স কি হবে এখানে 3, দুটো Cl মাইনাস আর একটা কমপ্লেক্স, ঠিক আছে?
তো এটা হলো ওয়ার্নার্স থিওরি আমাদের কমপ্লিট। ঠিক আছে, আমরা একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো এনসিইআরটি থেকে মানডে। ঠিক আছে, তো মানডে যারা ক্লাস করতে আসবে অর্গানিক কেমিস্ট্রির খাতা আর কোঅর্ডিনেশন কেমিস্ট্রির খাতা দুটোই নিয়ে আসবে। ক্লাসটা এন্ড করছি, বাই।